কখনো কখনো ভালো পরিস্থিতির দর্শন পেতে হলে খারাপ থেকে খারাপতর পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হতে হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। হরি ছোটবেলা থেকেই ঈশ্বরে বিশ্বাসী একজন ছেলে ছিল। ভীষণই আধ্যাত্মিক প্রকৃতির ছিল সে। ছোট থেকেই হরি নিজের বাড়ির পাশে অবস্থিত একটি বড় মা কালীর মন্দিরে গিয়ে মায়ের সামনে বসে থাকত। সেখানে বসে আরতি শুনত। বেশিরভাগ সময় সে মন্দিরেই কাটাতো। তারপর সেখানে থেকে আরতির সময় নিজে থেকেই মন্দিরের ঘণ্টা বাজাতো। অসাধারণ বাজাতো সে ঘণ্টাটা। সুর, তাল, ছন্দ সব মিলিয়ে অপূর্ব লাগতো সেই মন্দিরের ঘণ্টার আওয়াজ। এইভাবে ধীরে ধীরে যখন হরি একটু বড় হলো, তখন সেই মন্দিরে ঘণ্টা বাজানোর কাজে তাকে নিযুক্ত করা হলো। মন্দিরে উপস্থিত সকল দর্শনার্থী এবং ভক্তেরা মনোমুগ্ধ হয়ে হরির ঘণ্টা বাজানো শুনত। আরতির তালে তালে সেই ঘণ্টার আওয়াজ যেন ভীষণ শোভা পেত। হরির বাজানো সুরেলা ঘণ্টার আওয়াজ আরতির ছন্দটাকে আরও মাতিয়ে দিত। মন্দিরের যিনি তত্ত্বাবধায়ক ছিলেন, তিনিও হরির ঘণ্টা বাজানোর কায়দা দেখে খুবই মুগ্ধ হতেন। সেই মন্দিরে কর্মরত সবাই মাস মাইনে পেতেন। মন্দিরের যিনি পুরোহিত ছিলেন, তিনিও মাস মাইনে পেতেন। যিনি আরতি করতেন, তিনিও মাস মাইনে পেতেন। এবং হরি, যাকে কিনা আরতির সময় এবং পুজোর সময় মন্দিরে ঘণ্টা বাজানোর কাজে নিযুক্ত করা হয়েছিল, তাকেও মাস মাইনে দেওয়া হতো। আরতি যখন হতো, তখন মন্দিরের ঘণ্টা বাজাতে বাজাতে হরি এতটাই বিভোর হয়ে যেত যে সেই সময় ঈশ্বরের প্রতি তার পূর্ণ ভক্তি খুব স্বাভাবিকভাবেই সকলের চোখে পড়ত। ঘণ্টা বাজানোর সময় হরির আর কোনো দিকে হুঁশ থাকতো না। একদিকে আরতি হচ্ছে, একদিকে হরি আরতির তালে তালে অসাধারণভাবে ঘণ্টা বাজাচ্ছে। খুব মজা করে ভক্তি সহকারে হরি ঘণ্টা বাজানোর সময় পুরোপুরি তার মধ্যেই বিভোর হয়ে যেত। এইভাবে ধীরে ধীরে হরি খুবই প্রিয় হয়ে ওঠে আশেপাশের সকলের কাছে এবং মন্দিরের সকল ভক্তদের কাছে। সেই জাগ্রত মা কালীর মন্দিরের তত্ত্বাবধায়ক প্রত্যেক 8 বছর অন্তর পরিবর্তন করা হতো। কাজেই 8 বছর পর যখন নতুন তত্ত্বাবধায়কের আগমন ঘটল, তখন মন্দিরে আসার পর তিনি একটা নতুন নিয়মের উদযাপন করলেন যে মন্দিরের নানান রকম কর্মে নিযুক্ত মানুষগুলোকে ন্যূনতম যোগ্যতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কিছু না কিছু প্রত্যেকের মধ্যেই থাকতে হবে। কাজেই মন্দিরে যিনি আরতি করতেন তাকেও পরিবর্তন করে দেওয়া হলো, কারণ তিনি সেরকম যোগ্যতা সম্পন্ন ছিলেন না। এবং হরির কাজটাও চলে গেল, কারণ হরি ছোট থেকে খুব একটা পড়াশোনা শেখেনি। তত্ত্বাবধায়কের কাছে হরি অনেক কাকুতি মিনতিও করেছিল যেন মন্দিরের ঘণ্টা বাজানোর কাজটা তার কাছ থেকে কেড়ে নেওয়া না হয়, কারণ এই কাজটার দ্বারা সে খুবই শান্তি বোধ করে। আর তাছাড়া পূর্ণ ভক্তি ভরে সেই ঘণ্টা বাজানোর কাজটা করে থাকে। কিন্তু সেই মুহূর্তে হরির কোনো প্রকারের কথাই শোনা হয়নি। তাকে সেই কাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয়, কারণ সেই মুহূর্তে নতুন নিয়ম অনুযায়ী শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা হরির ছিল না। অগত্যার কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে হরি সেই কাজ থেকে চলে আসে। এই মন্দিরে ঘণ্টা বাজানোর কাজটা থেকে বিতাড়িত হয়ে হরি ভীষণই মনমরা হয়ে পড়ে, কারণ কোনো দিনই টাকা পয়সা পাওয়ার জন্য সে কাজটা করতো না। ছোট থেকেই এই কাজটাকে সে ভীষণই ভালোবাসত। এই কাজটাই ছিল তার সব কিছু। অপরদিকে মন্দিরের কয়েকজন ভক্ত, যারা হরির ঘণ্টা বাজানোর প্রদর্শনীতে খুবই মুগ্ধ ছিলেন, তারাও হরির অনুপস্থিতিতে মন্দিরে থেকে খুবই শূন্যতা অনুভব করতেন। আরতির সময় তারা আর সেই আগের মুগ্ধতাটা অনুভব করতে পারতেন না, যেটা কিনা হরি থাকাকালীন হরির বাজানো ঘণ্টার সুরের মাধ্যমে তারা অনুভব করতেন। এই কারণে তারা সকলে মিলে হরির বাড়িতে গিয়ে হরিকে আবার মন্দিরে ফিরে আসার জন্য অনুরোধ জানালেন। কিন্তু হরি স্পষ্টই তাদের বলল, আমি তো ফিরে যেতে চাই, আমি আবারও মন্দিরের ঘণ্টা বাজাতে চাই আমার মা কালীর সামনে দাঁড়িয়ে। কিন্তু মন্দিরের নতুন তত্ত্বাবধায়ক তো নতুন নিয়ম অনুযায়ী আমাকে আর কাজে রাখতে নারাজ।
কিন্তু একথা শোনার পরও মা কালীর সেই ভক্তেরা হরিকে মন্দিরে ফিরে যাওয়ার জন্য জোর করতে লাগলেন। জোরজার শুনে হরি বলল, দেখো, তোমরা আমাকে বৃথাই জোর করছো, কারণ এখন যদি আমি জোর করে মন্দিরে প্রবেশ করতে যাই তাহলে সবাই ভাববে হয়তো আমি টাকার জন্য যাচ্ছি। তখন সেই ভক্তেরা পরিকল্পনা করে বললেন, ঠিক আছে, তাহলে আমরা সকলে মিলে কিছু কিছু টাকা জোগাড় করে তোমাকে মন্দিরের পাশেই ছোটোখাটো একটা দোকান খুলে দিই ধূপকাঠির, তুমি সেই সূত্রে মন্দিরে যেও তাহলে। একথা শুনে হরি প্রথম অবস্থায় অরাজি থাকলেও পরক্ষণে বলে, ঠিক আছে, তাহলে সেই ধূপকাঠির দোকান থেকে রোজগার করে আমি তোমাদের সমস্ত টাকা শোধ করে দেব। এটাতে যদি তোমরা রাজি থাকো তাহলেই আমি এই শর্তে মন্দিরে যেতে রাজি আছি। তারপর সেই ভক্তরা রাজি হওয়ায় কিছুদিনের মধ্যেই মন্দিরের পাশে হরির একটি ধূপকাঠির দোকান হয়ে যায়। হরি যেহেতু সব কাজই খুব নিপুণতার সাথে করত, সেই কারণে সে খুব ভালোভাবে সেই ধূপকাঠির দোকানটাকে চালাতে লাগলো এবং দোকানে থাকাকালীন ফাঁক পেলেই সে মন্দিরে গিয়ে তার সেই আগের সুরে ঘণ্টা বাজিয়ে আসতো। আবারও ভক্তেরা এবং দর্শনার্থীরা ঠিক একইভাবে মুগ্ধ হতো হরির মন্দিরে ঘণ্টা বাজানোর আদব কায়দায়। এইভাবে চলতে চলতে বেশ কিছুদিনের মধ্যেই হরি তার সেই ছোট্ট ধূপকাঠির দোকানে খুব ভালো উন্নতি লাভ করলো। এইভাবে কয়েক বছরের মধ্যে হরি একটা ধূপকাঠির দোকান থেকে দুটো ধূপকাঠির দোকান, দুটো থেকে তিনটে এবং তিনটে দোকান থেকে 7-7খানা ধূপকাঠির দোকানের মালিক হয়ে গেল। এরপরে বেশ কয়েক বছরের পুঁজি সঞ্চয় করে মন্দিরের পাশেই হরি নিজস্ব একটি ধূপকাঠি তৈরির কারখানা গড়ে তুলল। প্রায় 7-8 বছরের মধ্যে হরি হয়ে উঠল 7-7খানা দোকানের এবং একটি বড় ধূপকাঠির কারখানার মালিক। হরির সেই কারখানাতে অনেক দরিদ্র মানুষেরা কর্মরত হলেন। তারপরে সে প্রতিদিন নিজস্ব গাড়ি চড়ে মন্দিরে আসত, কিন্তু সেই একই আদব কায়দায় চিরকাল ছন্দের সাথে সে মা কালীর প্রতি বিভোর হয়ে গিয়ে মন্দিরের ঘণ্টা বাজিয়ে যেত। 8 বছর পর যথারীতি নিয়ম অনুসারে আবারও মন্দিরের তত্ত্বাবধায়ক পরিবর্তিত হলো। নতুন তত্ত্বাবধায়ক আসার পর তিনি ঠিক করলেন যে নতুন করে মন্দিরের সংস্কার করানো হবে, যার জন্য 5 লাখ টাকার খুবই প্রয়োজন। এই কারণে তিনি তার মন্দিরের পাশেই অবস্থিত কারখানার মালিকের সাথে কথা বলতে চাইলেন। স্বাভাবিকভাবেই তিনি হরির সাথে কথা বললেন এবং হরি সবটা শুনে কোনো দ্বিধাবোধ না করে এক কথাতেই মন্দিরের জন্য 5 লাখ টাকার একটা চেক লিখে দিতে চাইলেন। কিন্তু চেক নেওয়ার পর যখন সেই মন্দিরের তত্ত্বাবধায়ক চেকের নিচে হরিকে সই করতে বললেন, তখন হরি বলল, আসলে আমি তো পড়াশোনা জানি না, তাই সই করতে পারবো না, আমি টিপ সই দেব, কালই দিন আমাকে। একথা শোনার পর সেই তত্ত্বাবধায়ক খুবই অবাক দৃষ্টিতে হরির দিকে তাকিয়ে রইলেন এবং বললেন, আপনি পড়াশোনা না শিখেও আজকে এত টাকার মালিক হলেন, একটা এত বড় কারখানা, 7-7টা দোকান, এত উন্নতি লাভ করলেন জীবনে পড়াশোনা না শিখে, তাহলে আপনি পড়াশোনা শিখলে আজকে কোথায় যেতেন সেটাই ভাবছি। একথা শোনার পর হরি একটু মুচকি হেসে বলল, পড়াশোনা জানলে, শিক্ষিত হলে আজকে আমি হয়তো এখনো পর্যন্ত শুধুমাত্র মন্দিরের ঘণ্টাই বাজাতাম আর কিছু টাকা মাস মাইনে নিতাম। সেই নতুন তত্ত্বাবধায়ক তখন আবারও অবাক দৃষ্টিতে হরির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, মানে? হরি তখন বলল, ও কিছু না, আপনি কালই আনুন, আমি টিপসই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সফলতার শিখরে পৌঁছতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজেদের মধ্যে অবস্থিত কমতিগুলোকে নিয়ে কখনোই আফসোস করতে নেই, বরং সেগুলোকে মই বানিয়েই জীবনে সফলতার শিখরে পৌঁছাতে হয়। দ্বিতীয়ত, জীবনে সফল হওয়ার জন্য যেসব বাধা বিপত্তি আমাদের সামনে আসবে, সেই সকলগুলোর থেকে ভয় পেয়ে দূরে সরে না গিয়ে বরং সেগুলোকে মোকাবিলা করার ক্ষমতা আমাদের নিজেদেরকে অর্জন করে নিতে হবে। তৃতীয়ত, আমরা কেউই কখনো সম্পূর্ণ হতে পারি না। অসম্পূর্ণ কিছু কিছু জিনিস আমাদের মধ্যে অবস্থিত রয়েছে। সেই অসম্পূর্ণ জিনিসগুলোকে হাতিয়ার করে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন।
ধন্যবাদ।